সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পেশায় একজন পুষ্টিবিদ। আমাদের সাথে আছেন রেবেকা সুলতানা। আজকে পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আপু আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা চলে যাই রেবেকা সুলতানা আপুর কাছে। আপু কেমন আছেন? ভালো, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? এখন তো ঈদ গেল কেবল, আমাদের প্রায় ছুটি গতকালই শেষ হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আমাদের যে পেশা সেটা নিয়ে ব্যস্ততা যাচ্ছে। সেটাই। একজন সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে আপনার দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনযাপনের মূল মন্ত্র কি? স্বাস্থ্যকর জীবনযাপন বলতে আমরা যে বলি যে ডিসিপ্লিন, ডায়েট সবকিছুই মেনে হচ্ছে যে আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন। যারা সুস্থ আছে, যতদিন পর্যন্ত যারা খাদ্য নির্ভরশীল, তাদের তো খাবারটা একটু বুঝে খাওয়া, অর্থাৎ আমাদের যে ফুড গ্রুপস আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, পানি, এই সবগুলো থেকেই তার বয়স অনুযায়ী পরিমাণটাকে ঠিক রাখা, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং অবশ্যই প্রতিদিন হচ্ছে 30 মিনিটের ঊর্ধ্বে একটু হাঁটা, মানে 30 মিনিটের বেশি সময় ধরে একটু জোরে ফাঁকা জায়গাতে আমরা বলি হাঁটতে বা এক্সারসাইজ করতে। এটাই হচ্ছে আমাদের, মানে আমাদের হচ্ছে প্রত্যেকেরই ঘুম, এক্সারসাইজ, কোয়ালিটি ঘুম। তার মানে হয় না যে আমরা রাতে ঘুমাচ্ছি না আবার সেই ঘুমটা দিনের বেলা ঘুমাচ্ছি, সেটা না। আমরা বলি যে অবশ্যই 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, যেন 3টার মধ্যে ঘুমটা শেষ হয়ে যায় এই সময়। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে অনেক লেট নাইটে ঘুমিয়ে যাচ্ছি, সকালে ঘুমাচ্ছে বা দুপুরে ঘুমাচ্ছে, এরকম না। কোয়ালিটি ঘুম বলতে হচ্ছে সময়টাকে ঠিক রাখা, পাশাপাশি হচ্ছে যে মিনিমাম কত ঘন্টা? মিনিমাম 6 থেকে 8 ঘন্টা। আমরা মিনিমাম 6 ঘন্টা তো ঘুমাতে হবে। পাশাপাশি হচ্ছে যে এক্সারসাইজটা আসলে যাদের রোগ হয়েছে তাদের জন্য যেমন বাধ্যতামূলক, যারা সুস্থ থাকতে চায় তাদের জন্য কিন্তু একটু খোলা বাতাসে যাওয়া বা এক্সারসাইজ করা। আচ্ছা, এক্সারসাইজের সময়টা আসলে কোনটা? সময়টা নির্ভর করে প্রথমত আমরা বলি যে যদি মানে ওজনের ব্যাপার থাকে, যে সে একটু বেশি ওজন, সেক্ষেত্রে কিন্তু আমরা এমন হয় যে দিনে 2 বারও এক্সারসাইজ করতে বলি বা হাঁটতে বলি। এটা কোন সময়, মানে খাবার কতক্ষণ পরে? সেটা হচ্ছে যে খাবারের অবশ্যই আধা ঘন্টা পরে বা মিনিমাম 20 মিনিটের আগে কোনো ধরনের মানে এক্সারসাইজ সে আমরা নিষেধ করি আর কি। তাছাড়া যাদের হার্টের সমস্যা আছে তারা কখনোই আমরা বলি না যে সকালবেলা হাঁটতে, তারা অবশ্যই বিকালের দিকে হাঁটবেন। রোগের উপরে নির্ভর করে কিছু বিষয়। আর যদি সুস্থ কোনো মানুষ সে হাঁটতে চায়, সে যে কোনো সময় হাঁটতে পারে। তবে আমরা এখন যেটা বলি যে যারা একেবারে ঘর থেকে বের হচ্ছে না, তাদেরকে একটু সকালে পরে দুপুরের দিকে যেতে, কারণ হচ্ছে গায়ে রোদটা লাগে। এখন তো প্রচন্ড গায়ে রোদটা লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে এখন যেহেতু প্রচন্ড গরম পড়ছে, তাহলে হচ্ছে যে একেবারে মানে খুবই প্রখর রোদ যেটা, সেটাকে অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে হালকা রোদ যখন থাকে তখন হাঁটতে পারে। একটা হয় যে খুব সকালে যদি হাঁটে তখন কিন্তু রোদটা মিষ্টি থাকে, ভালো থাকে। হ্যাঁ, খুব সকালে, এটা খুব সকালে আমরা একটু রাস্তাঘাটগুলো ফাঁকা পাই। সন্ধ্যার পরেও কিন্তু সন্ধ্যার পরে হাঁটতে পারে। এটা যাদের যখন সময় হয়, তবে প্রতিদিন একটা রুটিনলি আসলে হাঁটতে হবে, মানে এক রুটিনে চলা উচিত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বর্তমান খাদ্যাভ্যাসের কোন ভুলগুলো আমাদের বেশি ক্ষতি করছে বলে আপনি মনে করেন? প্রথমত যে বিষয়টা হচ্ছে যে আমাদের টাইম ঠিক না রাখা। আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে সকালে খাবার দুপুরে খাচ্ছে, দুপুরে খাবার বিকেলে খাচ্ছে, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বুঝে না খাওয়া। আমরা আসলে যে মনে করছি যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কোনো একটা কিছু খেয়ে ফেলছি, সময়ের কারণে দ্রুত সেটা খেয়ে ফেলছে, এবং সেখানে যে আসলে মিনারেলস বা ভিটামিনস গুলো যাচ্ছে না সবগুলা, সেটা আসলে আমাদের বোধগম্য না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই যে ডায়েট গুলো ফলো করছি ইউটিউব দেখে, একটু শুকানোর জন্য যদি বলি যে যারা ডায়েট করছেন তারা আসলে না বুঝে একই জিনিস ঘন ঘন খাচ্ছেন, এবং সবকিছু আবার পুষ্টিগত দিক থেকে চিন্তা করলে সবকিছু আবার গ্রহণ করছে না, যার কারণে অবশ্যই শিকার যেমন হচ্ছে, আবার কিছু খাবার আধিক্যের কারণে রোগের সৃষ্টি হচ্ছে। তো এইগুলোই আসলে শুধরাতে হবে। দর্শক, আসলে আমরা এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, আমরা শুধু ফেসবুক অথবা ইউটিউব অথবা গুগল সার্চ করে বের করছি, বিষয়টা আসলে তেমন না। বিষয়টা হচ্ছে আমাদের আসলে প্রপার যে খাবারটা, যে প্রপার যে পুষ্টি, আমরা সেগুলো পাচ্ছি কিনা। তো সেজন্য আমার মনে হয় আপনারা যদি একজন পুষ্টিবিদের পরামর্শ নেন, তাহলে কিন্তু পুষ্টিকর স্বাস্থ্যসম্মত কি খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত প্রতিদিন, সেটা কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি। কারণ আমরা নিজেরা তো পুষ্টি নিয়ে গবেষণা করছি না, সো আমরা যতই সার্চ করে বের
বের করি না কেন, তারপরেও যদি আমরা একজন হচ্ছে পুষ্টিবিদের পরামর্শ নিই, সেটা আসলে প্রপার ওয়েতে হবে। আপনি কি বলেন এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা যে যে বিষয়ে পারদর্শী, দেখা যাচ্ছে আপনি রন্ধনশিল্পে, আমি হয়তো সেটা জানি না, তো আমাদের যে বিষয়টা থাকে, আমাদের পড়াশোনাটাই হচ্ছে পুষ্টির উপরে, এবং আমরা কিন্তু সেই রোগ অনুযায়ী পড়ি। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে মানুষের খাদ্যাভ্যাসের কি কি পরিবর্তন এসেছে? করোনা মানে পরবর্তী সময় কিছুটা হয়েছে যে ভুল ধারণার সৃষ্টি হয়েছিল, যেটা যে দেখা যাচ্ছে যে আমাদের তো আবার দেশে করোনার একটা প্রকোপ দেখা যাচ্ছে, যে আমরা যে সময়টাতে দেখেছি যে যখন বলা হয়েছে যে ভিটামিন সি খেতে, তখন হয়তো বা তারা করছে কি একসাথে অনেকগুলো টক ফুল খেয়ে ফেলতেছে, অনেক লেবু খেয়ে ফেলছে। যখন বলা হচ্ছে জিঙ্ক খেতে, নর্মালি একটু ডাল জাতীয় খাবার থেকে জিঙ্কটা আমরা পেয়ে যাই, কিন্তু তখন দেখা যাচ্ছে যে ওনারা জিঙ্কের জন্য জিঙ্ক সাপ্লিমেন্ট অতিরিক্ত নিয়ে ফেলছেন, বা দেখা যাচ্ছে যে যখন খাবারের কথা বলা হচ্ছে সেই খাবারটাই অনেক বেশি নিয়ে ফেলছেন। সেরকম ভাবে দেখা যাচ্ছে যে যখন বলা হচ্ছে যে না আপনারা প্রোটিনটাও ঠিক রাখবেন, তখন দেখা যাচ্ছে প্রোটিনও বেশি খেয়ে ফেলছে। এই জন্য যেটা হয় যে আমাদের ইমব্যালেন্স একটা ডায়েট হয়ে যায়। আমরা যখন শুনি যে এই রোগের জন্য এই প্রিকশন গুলো, তখন আসলে বুঝতে হবে যে আমার শারীরিক গঠন কেমন, আমার কোনো অসুখ আছে কিনা, হ্যাঁ আমার বিএমআই কেমন, এগুলো জানার উপরে যদি আমরা সেই ডিস্ট্রিবিউটটা করে নিতে পারি, তাহলে হচ্ছে যে যে কোনো রোগকে আসলে করা, যেমন মহামারী গুলোকেও তখন কিন্তু ট্যাকেল দেওয়া সম্ভব হয়। আচ্ছা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগীর জন্য খাদ্য পরিকল্পনা করার সময় আপনার সবচেয়ে গুরুত্ব দেওয়া বিষয়গুলো কি? প্রথমত হচ্ছে যে আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে আমাদেরকে আগে সেই রোগটা কি পর্যায়ে আছে। আসলে ডায়াবেটিস রোগীরা যেমন হয় যে আমরা এখানে ইনসুলিন নির্ভর আছে, নর্মালি যারা টাইপ 1 টাইপ 2 সেটা তো বুঝতেই হবে, সেই অনুযায়ী তার ওজন উচ্চতা দেখে আসলে কতটুকু খাবার উনি গ্রহণ করতে পারে, তো সেই বিষয়টাকে মাথায় রেখে একটা ডায়েট প্ল্যান ডায়েটিশিয়ানের কাছে করা। সাথে যাদের হাইপারটেনশন আছে, তো তাদেরকে আসলে লিপিড প্রোফাইলটাও হাই কিনা, দেখা যাচ্ছে প্রেশারের সাথে যদি লিপিড প্রোফাইল হাই থাকে, তখন কিন্তু কোলেস্ট্রল অসমতা হয়ে গেলে আমরা কিন্তু তখন এলডিএল টিজি কমানোর জন্য কিছু খাবারের নিষেধাজ্ঞা দিয়ে থাকি বা পরিমাণটাকে কমিয়ে দেয়। তারপর দেখা যাচ্ছে যে যদি মানে আরেকটা কি যেন রোগ বলেছেন আপনি? হ্যাঁ, এখানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের জন্য, হ্যাঁ হৃদরোগটা আসলে ওই একটা সময় দেখা যাচ্ছে যে হৃদরোগ যেটা হার্টের বেশি যে ব্লক আছে কিনা, হার্টের কোনো ওই অন্য ধরনের তার কোনো স্ট্রোকের ঝুঁকি ছিল কিনা আগে, বা স্ট্রোক এর মধ্যে হয়েছে কিনা, এই বিষয়গুলোর উপরেই কিন্তু আমাদের ডায়েট চার্টটা চেঞ্জ হয়। এবং রোগী যদি একটা রোগের শিকার হয়, আমরা কিন্তু ওই রোগটাকে নিয়ে ডায়েট প্ল্যান দেই। যখন মাল্টি রোগ, এখন একজনের ডায়াবেটিস আছে, তার কিন্তু প্রেশারও আছে, তাদের কিন্তু হার্টের সমস্যা আছে, হয়তো রিং লাগানো আছে, তো দেখা যাচ্ছে কি অনেক রোগী মনে করে যে হার্টে তো আমি রিং লাগাই ফেলছে, আমার তো চিন্তা নাই, কিন্তু বিষয়টা তো এরকম না যে তার একটা দুটো রিং লাগালে আরো লাগাতে না হতে পারে, বা তার সমস্যাটা আবার হতে পারে, যার কারণে আজীবন তাকে একটা গাইডলাইন ফলো করা। তারপর প্রেশার রোগীদের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে প্রেশার তার আছে, কিন্তু উনি করেছে কি যে অনেক সময় দেখা যায় যে আমরা সচেতন না, আমরা চেক আপ করি না, আবার চেক আপ করার পরও দেখা যাচ্ছে ওষুধ দিয়েছে ডক্টর, একদিন খাচ্ছে আরো 3 দিন খায় না, যেদিন মাথা ব্যথা করছে বা খারাপ লাগছে বা ঘাড় ব্যথা করছে সেদিন খাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে এটা একটা ভুল ধারণা যে প্রেশার ওষুধ খেলে অভ্যাস হয়ে যাবে, এই কারণে প্রেশার ওষুধ নিচ্ছে না। তো যার কারণে আমরা অবশ্যই বলবো যে ডাক্তারের পরামর্শ নিতে এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে, যে আপনার আসলে কোন রোগটা হয়েছে, একটা বা একাধিক, সেটার উপর নির্ভর করে আমাদের ডায়েট চার্টটা আসলে করা হয়। আপনাদের কাছে যখন পেশেন্ট আসে ডায়েট চার্টের জন্য, তো প্রথমেই আপনারা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেন তার শারীরিক অসুবিধা জানার পর, তারপরে দেন আপনারা চার্টটা তৈরি করেন, এরকম কিছু মানে রিপোর্ট তো কিছু দেখা যায়। ডাক্তার যেহেতু হাসপাতালে আমরা যারা কাজ করি, তারা তো ডাক্তারের কাছ থেকে পেশেন্ট আসে, বা যারা ভর্তি পেশেন্ট থাকে তাদের তো আমরা কেবিন বা ওয়ার্ডে যে আমরা সেই ফাইলটা কালেক্ট করে আমরা তো সেই হিস্ট্রিটা পেয়ে যাই। আর কিছু টেস্ট আছে যেগুলো ডাক্তার হয়তো বা ডাক্তার কাছে উনি যান নাই বা কারেন না, হয়তো 3 মাসের মধ্যে কোনো চেক আপ করা নাই, সেক্ষেত্রে হতে পারে হরমোন ইস্যুজ হতে পারে, তার কোনো ইউরিক অ্যাসিড বেশি থাকতে পারে, বা কখনো কখনো আমরা মনে করি যে তার অ্যানিমিক হতে পারে রোগীটা, তার রক্ত স্বল্পতা থাকতে পারে, তো তখন আমরা কিন্তু ইনস্ট্যান্ট চেক করতে বলি এবং আমরা সাজেস্ট করে দিই যে করে নিয়ে তারপর আমরা ডায়েট প্ল্যানটা করে দিই।
আমাদের দেশে শিশুদের মধ্যে পুষ্টিহীনতার সমস্যা কিভাবে দূর করা যায় বলে আপনি ভাবেন? প্রথমত আসলে পুষ্টিহীনতা কি শুধু যারা মানে খেতে পারছে না তাদের হচ্ছে? এখন যেটা হচ্ছে যে পুষ্টিহীনতায় কিন্তু আপার লেভেলের বাচ্চারা তারাও কিন্তু ভুগছে। কারণ হচ্ছে যে আমাদের যে খাবারের যে মানে যেটা বললাম যে আমাদের বেসিক যে ফুড নিউট্রিশন গুলা এখনকার বাচ্চারা দেখা যাচ্ছে কি যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের মধ্যে থাকছে, যেটাকে আমরা বলছি যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। পিজা খাচ্ছে বা বার্গার খাচ্ছে বা একটা চিকেন ফ্রাই খাচ্ছে, যাই খাচ্ছে না কেন, বিরিয়ানির কথাও যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ওদের যে ঘাটতিটা হচ্ছে তারা কিন্তু ফল আর শাকসবজি খাচ্ছে না। এতেও কিন্তু তাদের একটা ঘাটতি, আর যারা খেতে পারছে না তাদের তো একটা ঘাটতি থেকে যাচ্ছে। তো আমরা মনে করি যে অল্প টাকা দিয়ে সকল রকম পুষ্টি যদি নেওয়া যায়, বিশেষ করে একটা ডিম যদি থাকে, দিনে যদি 2 রকম টক মিষ্টি ফল মিলে 2টা ফল থাকে, দেশীয় ফল, সাথে যদি 1 পিস মানে মাংস থাকে, মানে সেটা যদি মুরগির হয় 1 পিস বা গরুর ছাগল যেটাই হোক 3-4 পিস, সাথে যদি 1 পিস মাছ থাকে, সাথে যদি মিক্স ডাল থাকে, মিক্স সবজি থাকে, শাক থাকে, তাহলে তো পুষ্টি ঘাটতি হয় না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাচ্চাদেরকে, এখন বাচ্চারা ডিম দুধ খেতে চায় না, আসলে কিছু সুপার ফুড আছে যেটা বাচ্চাদের জন্য খুবই দরকার। তাদের ব্রেন ডেভেলপমেন্ট বলেন বা তাদের হচ্ছে শারীরিক গঠন বলেন, তারা তো কৈশোরকালীন সময়টা তো বাড়ার সময়, তো যার কারণে ক্যালসিয়াম ভিটামিনস এর যে বিষয়টা থাকে সেটা সুপার ফুড আমাদের যেটা বলি যে দুধ ডিম রেগুলার খেতে হবে। পাশাপাশি হচ্ছে আমরা একটু খেজুর বাদাম এক্সট্রা করেও খেতে বলি, কিছু কিছু বাচ্চাকে আমরা ঘি পর্যন্ত বলি যে খেতে, কারণ এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের বাচ্চাদের বুদ্ধি বিকাশ এবং শরীরের কিন্তু গঠনটাকে ঠিক রাখে। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করবো যে সকল শ্রেণীর বাচ্চাদেরকে অ্যাটলিস্ট সকল রকম খাবারে অভ্যস্ত করা এবং রোদে যাওয়াটা ম্যান্ডেটরি করতে হবে। ভিটামিন ডি তো তারা পাবে। আচ্ছা আপু, আমরা হচ্ছে এখন টক উইথ নাহারের র্যাপিড ফায়ার সেগমেন্টে চলে যাচ্ছি। সকালের নাস্তায় সবচেয়ে ভালো খাবার কি? সকালের নাস্তায় সবচেয়ে ভালো খাবার যদি বলি যে আমাদেরকে মানে প্রোটিন রাখতে হবে, তাহলে একটা ডিম, সাথে হচ্ছে কার্বোহাইড্রেট, আমরা সেখানে ওটস বা আমরা রুটি রাখতে পারি, কেউ চাইলে ভাতও খেতে পারে, সাথে হচ্ছে যে আমাদের অবশ্যই একটু ভেজিটেবলস রাখতে হবে। তার মানে হচ্ছে কম্বাইনলি আমরা যদি পুষ্টিবিদের ভাষায় বলি, সেক্ষেত্রে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সবই যেন থাকে এবং রাজার মতো খেতে হবে, যে সবই যেন থাকে। সকালের খাবারটা রাজার মতো। অনেকে দুধটা রাতে নিতে পারে না, সেক্ষেত্রে সকালেও দুধটা সকালে নেওয়া যায়। ডায়েটে পানি পান করা কতটা জরুরি? এটা নির্ভর করে আসলে কখনো কখনো বয়সের উপরে। দেখা যাচ্ছে বড়টা যতটুকু খাবে তত ছোটটা খাবে না, তবে আমাদের নর্মালি আমরা বলি যে 2.5 থেকে 3 লিটার। এবং যারা ঘামছে, এখন যেমন একটু অনেক রোদ, যারা ঘামছে বা যারা কায়িক পরিশ্রম করে, যাদের ঘাম বেশি বের হয় বা মাঠে কাজ করে, তাদের জন্য অবশ্যই 1 লিটার পানি আলাদা করে খাওয়া উচিত। মানে বাড়তি। কিন্তু রোগের ক্ষেত্রে আবার দেখা যায় যাদের একটু পানি আসছে, শরীরে ইডিমা আছে বা কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আবার পানির রেস্ট্রিকশনটা আমরা করে দিই। আচ্ছা, ফাস্ট ফুড ভালো না খারাপ? ফাস্টফুড খারাপ এটা বলা যাবে না, তবে ফাস্টফুডের তৈরি প্রক্রিয়াটা খারাপ। আমরা মাঝে মাঝে কিছু জিনিস বাইরে খেতে পারি, তবে দেখতে হবে সেটা হেলদি ওয়েতে তৈরি হচ্ছে কিনা। যদি বারবার একটা তেল ইউজ করা হয়, ওইটাতে ট্রান্সফ্যাট আছে, ওই তেলটাই খারাপ আমাদের জন্য। কিন্তু ফাস্টফুডের যে তৈরি যে জিনিসগুলো আছে, সেগুলো যদি হয় না যে একটু সবজি দিয়ে তৈরি বা একটু হচ্ছে ভালো কার্বোহাইড্রেট একটু দিয়ে তৈরি, ভালো তেল দিয়ে তৈরি, তখন কিন্তু আসলে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। তবে অবশ্যই সেটা হাইজিন হইতে হবে এবং ভালো মানের হতে হবে, সেক্ষেত্রে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। আচ্ছা, ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী খাদ্য কি? ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী খাদ্য হচ্ছে আমরা সময় মতো কতটুকু খাবার খাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় অনেকক্ষণ না খেয়ে থেকে একেবারে অনেকগুলো খাবার খাবো না, সেটা তো ওজন যেমন কমবে না। আবার দেখা যাচ্ছে যে ঘন ঘন অনেক খাবার না খাওয়া। তবে ওজন কমানোর জন্য কার্যকরী খাবার হচ্ছে যে প্রোটিনের কার্বটাকে আমরা কমিয়ে নিয়ে প্রোটিনটাকে ঠিক রেখে আমরা ফাইবারের দিকে একটু মনোযোগী হব। অর্থাৎ আমরা যেন বেশি পরিমাণে একটু আর জাতীয় ফল বা আর জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোর প্রতি মনোযোগী হই, সেক্ষেত্রে ওই পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ভেজিটেরিয়ান ডায়েট কি স্বাস্থ্যকর? আমরা যদি শুধু ভেজিটেরিয়ান ডায়েটের উপর নির্ভরশীল হই, তাহলে সেটা কখনোই স্বাস্থ্যকর না। অতিরিক্ত শর্করা খাওয়া কিভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করে? যেটা হয় যে আমাদের নর্মালি শর্করাটাই সুগার হিসেবে আমাদের বডিতে ডিপোজিট হচ্ছে, যার কারণে ওজন বাড়ে এবং যেটা হয় যে একটা সময় বলে যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তো যেহেতু ওজন বাড়ার ফলে অনেকগুলো রোগের ঝুঁকি বেড়ে যায়, যার কারণে অবশ্যই আমরা অতিরিক্ত শর্করা খাবার থেকে থাকবো। কত ঘন্টা পর পর খাওয়া উচিত আমাদের? আমরা ডায়েটিশিয়ানরা আসলে একটা মানুষ জাগ্রত অবস্থায় 6 বার খাবার দিই। তাহলে আমরা যদি সকাল 8টা থেকে বলি, তো সেক্ষেত্রে 8, 9, 10, 11টার দিকে মিড মর্নিং, তার মানে 3 ঘন্টা পর পর আপনাকে একটা ছোট খাবার নিতে হবে। হ্যাঁ,
ডায়েটে প্রোটিনের গুরুত্ব কতটা? অবশ্যই প্রোটিনের গুরুত্ব ডায়েটে আছে, কারণ আমরা মানে যেটা হয় যে প্রোটিন হচ্ছে আমাদের শরীরকে ঠিক রাখে, এবং আমাদের প্রোটিনটা যদি হয় ভালো মানের প্রোটিন লাইক ডিম বা মুরগি বা মাছ, তাতে তো সমস্যা নেই, আমরা 3 বেলায় কিন্তু প্রোটিন রাখতে পারি। এবং অবশ্যই প্রোটিনের যে মানে খুব বেশি না, খুব বেশি হলেও কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বা কিডনির সমস্যার ঝুঁকিটা বেড়ে যায়। খুব অতিরিক্ত প্রোটিন না, একটা মানুষের তার বডি মাস অনুযায়ী, যেমন বিএমআই অনুযায়ী তার কিন্তু প্রতি কেজি ওয়েটে আমরা প্রোটিনটাকে নির্ধারণ করে দেই। তো সেই অনুযায়ী খেলে কোনো সমস্যা নাই। নিত্যদিন কোন কোন ভিটামিন বা মিনারেল নেওয়া উচিত? অবশ্যই সকল প্রকার ভিটামিনস এবং মিনারেলস দেওয়া উচিত, কিন্তু তার মধ্যে আমাদের কিন্তু মানে ভিটামিন এ, ডি, ই, কে, ফ্যাট সলিবল সকল ভিটামিন, এবং এইখানে নন ফ্যাট মানে যেটা ওয়াটার সলিবল সেগুলো নেওয়া উচিত। সাথে হচ্ছে আমাদের রক্ত তৈরি করতে যেমন আয়রন, ভিটামিন বি অনেক বেশি দরকার হয়, ফলিক অ্যাসিড। মোট কথা হচ্ছে যে কোনোটাই কিন্তু আমরা বাদ দিতে পারি না, সব কিছুর প্রতিদিন দরকার আছে বডিতে। তো আমরা যদি এখন হাড়ের কথা চিন্তা করি, হাড়ের ভিটামিনগুলো কিন্তু প্রতিদিন দরকার আছে। তো আমরা অ্যাজ এ পুষ্টিবিদ আমরা বলি যে সকল রকম ভিটামিন প্রোটিন দরকার আছে, মনেই হচ্ছে সকল রকম খাবার আপনারা রোগ না হওয়ার আগ পর্যন্ত খেতে হবে। হ্যাঁ, পরিমাণ মতো। ডায়েটিং শুরু করার আগে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে ডায়েটিং কি আসলে সবাই করতে পারে? একটা ল্যাকটেটিং মাদার সে কি ডায়েটিং করতে পারে কিনা, কতদিন পরে করবে? বা একটা মানুষের হাড়ের সমস্যা আছে সে কি করতে পারে কিনা, বা হার্টের সমস্যা আছে বা তার কোনো অপারেশন হয়েছে, সেই মানুষগুলো আসলে ডায়েটিং করতে পারে কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ডায়েট করতে যাচ্ছে তার কি রক্ত স্বল্পতা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। আমরা হুট করে ডায়েট প্ল্যান দিতে পারি না, এবং সেটা তার রিপোর্ট অনুযায়ী এই জন্য দেওয়া হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ডায়েটিং যদি কেউ শুরু করে তার আগে এগুলো কনসার্ন হওয়া যে আমার এই সমস্যাগুলো আছে কিনা, আমি কোন স্টেজে কোন পর্যায়ে কোন রোগের আছে, এটা একটা। আর একজন সুস্থ মানুষ যদি ডায়েট করতে চায়, সে যদি প্রতিবেলার খাবারটাকে একটু কমিয়ে খায়, একেবারে বাদ না দেয়, তাতে কিন্তু সমস্যাটা হওয়ার কথা না। যা খাচ্ছে তা থেকে একটু কমিয়ে খাবে, হয়তো 2টা রুটি খাচ্ছে, একটা করবে, এরকম, তাতে সমস্যা হবে না। এবং এই যে কথা বললাম যে ঘুমের যে অভ্যাস বা এক্সারসাইজের যে অভ্যাসটা, এটাকে ঠিক রাখা। যেমন আপনি সারা রাত ঘুমাচ্ছেন না, সারাদিন খাচ্ছেন, তাতে কিন্তু আপনার কাজ করবে না বডিতে ফুডগুলো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এগুলোই পূর্ব প্রস্তুতি। তো আপু, আসলে আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তো টক উইথ নাহারে এসে আপনার কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। বিষয়টা হচ্ছে যে আপনি একজন মানে পরিচিত মানুষ সবার ক্ষেত্রে। দ্বিতীয় কথা হচ্ছে যে নারীদের দিয়ে যে কোনো অনুষ্ঠান, এটা তো সবার জন্য খুবই ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে কথাগুলা আমরা যদি মানুষকে জানাতে চাই, এটা কিন্তু আসলে মিডিয়াতে জানানোর বিষয়টা কিন্তু অনেক বেশি এখন, সবার হাতে হাতে ফোন থাকে। তো আমরা অবশ্যই এই ধরনের প্রোগ্রামগুলো চাই যে খুব মানে এগুলো যেন ছড়িয়ে যায় সারা দেশে। কিন্তু আমরা কিন্তু সবার কাছে যেতে পারছি না, কিন্তু আমরা যদি মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু সবাই একটু দেখতে পারে এবং শিখতে পারে এবং কাউন্সিলিংটা পেয়ে যায়। তো ধন্যবাদ আপনাকে এবং এই প্রোগ্রাম যারা ছড়েছে, কারণ সবার জন্য মিডিয়াটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপা, আপনি আপনার ব্যস্ত জীবন থেকে সময় বের করে আমাদের জন্য সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কাছ থেকে কিন্তু আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো পেল, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। আপনাকে আর দর্শকেও ধন্যবাদ। অবশ্যই নিয়ম কানুন মেনে আমরা একটু আমাদের স্বাস্থ্য সচেতন হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাথে থাকবেন। এবং আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, এখন বিদায় নেয়ার পালা। তো দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবারে আপনাদের সবার সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।